আজ শুরু করছি হুমায়ুন আজাদের অত্যন্ত বিখ্যাত গ্রন্থ লাল নীল দীপাবলির ষষ্ঠ পর্ব। কবিতা অন্তর হতে আহরি বচন। 19 শতকের প্রথমার্ধ ভরে চলে গদ্যের রাজত্ব। সব দিকে কেবল গদ্যের পতাকা উঠতে থাকে। সে সময় গদ্যই সম্রাট। যেদিকে তাকায় গদ্য আর গদ্য। গদ্যের মহাসমুদ্রে অবিরাম ঢেউ উঠছে আর ভেঙে পড়ছে। এ সময়ে চলছিল কবিতার আকাল। কোনো ফসলই ফলছিল না কবিতার। বাংলাদেশে এমনটি আর দেখা যায়নি। যদি কবিতায় না থাকে তবে থাকলো কি বাংলা সাহিত্যে? বাংলা সাহিত্যের দেবী চিরকাল কাব্যজীবী। কবিতার স্বাদ ছাড়া সে বাঁচতেই পারে না। কিন্তু 19 শতকের প্রথমার্ধে সে দেবী হয়ে ওঠে গদ্যমুখর। যা বলে সব বলে গদ্যে। তার কণ্ঠে সুর নেই, গান নেই, ছন্দ নেই। ওই সময়টা কর্মীদের কাল। দশকে দশকে জন্ম নিচ্ছিলেন কর্মীরা, আর গদ্য ছিল তাদের কর্মের হাতিয়ার। তখনও বাংলার স্বপ্নিকেরা জন্ম নেননি। ওটা স্বপ্নের সময় ছিল না। ওই স্বপ্নহীন সময়ের একমাত্র কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার চোখেও স্বপ্ন ছিল না, ছিল বাস্তব জগৎ আর বাস্তবের সংবাদ। তিনি ছিলেন সংবাদ প্রভাকরের বিখ্যাত সম্পাদক। তিনি ছিলেন পুরনো রীতির কবি। যাকে বলে আধুনিকতা তার কবিতায় ফোটেনি। কেবল আধুনিক বাতাস এসে লেগেছিল তার কবিতার শরীরে ও মনে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনিই 19 শতকের প্রথমার্ধের একমাত্র কবি আমাদের। তার কবিতা ছিল হালকা, ব্যঙ্গ বিদ্রুপে ভরা। তার কবিতায় কল্পনার স্থানও ছিল না। ঈশ্বরগুপ্ত ছিলেন আধুনিক কালের মানুষ, কিন্তু তিনি আধুনিকতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেননি। এ কবির দৃষ্টিও ছিল একটু বাঁকা। তিনি সব কিছু দেখতেন বাঁকা চোখে আর ব্যঙ্গ বিদ্রুপে ভরে তুলতেন কবিতা। ঈশ্বরগুপ্তের কবিতার বিষয় ছিল চমৎকার। তপসে মাছ থেকে শুরু করে ইংরেজদের ককটেল পার্টি, সব কিছু ছিল তার কবিতার বিষয়। বঙ্কিমচন্দ্র তাকে বলেছেন খাঁটি বাঙালি। আধুনিককালে অবশ্য খাঁটি বাঙালি হওয়া খুব প্রশংসার ব্যাপার নয়। তার কবিতায় আগের কালের কবিওয়ালাদের প্রভাব বেশ গভীর। ঈশ্বরগুপ্তের কবিতার একটি বৈশিষ্ট্য চোখে পড়ার মতো। তা হলো কবির হাস্যরসিকতা। তিনি সব কিছু থেকে হাস্যরস আহরণ করেন। দুঃখের মধ্যেও তার হাসি থামে না। তার একটি বড় দুঃখের কবিতা থেকে কিছু অংশ তুলে দিচ্ছি। কবিতাটির নাম পৌষ পার্বণ। কবি বড় দুঃখের কথা বলেছেন। এবার বছরকার দিন কপালে ভাই জুটল না কো পুলি পিঠে। যে মাগ্যের বাজার হাজার হাজার মরতেছে লোক কপাল পিঠে। কবি কিন্তু খুব চমৎকার বর্ণনা দিয়েছেন তার একটি কবিতায় এক ইংরেজ রমণের। তিনি লিখেছেন, বিড়ালাক্ষী বিধুমুখী মুখে গন্ধ ছোটে, আহাতাই রোজ রোজ কত রোজ ফোটে। 19 শতকের প্রথমার্ধের শেষ দিকে দেখা দেন আর একজন কবি। তিনি ঈশ্বরগুপ্তর চেয়ে কিছুটা আধুনিক, কিছুটা নয় অনেকটা। তবে তিনি খাঁটি কবি ছিলেন না। তার নাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তার পদ্মিনী উপাখ্যান নামক একটি আখ্যায়িকা কাব্য বের হয় 1858 খ্রিস্টাব্দে। কাব্যটিতে আছে অনেক ঘটনা, অনেক উপমা। তিনি কাব্যের কাহিনী আহরণ করেছিলেন টডের রাজস্থান কাহিনী নামক একটি বই থেকে। এই কাব্যটিতেই আছে সেই বিখ্যাত চরণগুলো। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। দাসত্ব শৃঙ্খল বলকে পরিবে পায় হে, কে পরিবে পায়। তবে পদ্মিনী উপাখ্যান আধুনিক কবিতাকে বেশি দূর এগিয়ে নিতে পারেনি। এ কবির আরও কয়েকটি কাব্য হচ্ছে কর্মদেবী, সুরসুন্দরী, কাঞ্চি কাবেরী। বাংলা কবিতায় আধুনিকতা আনেন কবি মাইকেল মধুসূদন দত্ত। শুধু কবিতায় নয়, তিনি আধুনিকতা আনেন নাটকে, প্রহসনেও। তার মতো প্রতিভাবান কবি বাংলা সাহিত্যে আছেন মাত্র একজন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। মধুসূদন দত্ত মহাকাব্য রচনা করে বাংলা কবিতার রূপ বদলে দিয়েছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত বা রঙ্গলালের পর তার আগমন অনেকটা আকস্মিক।
তিনি সাহিত্য সাধনা করেছেন মাত্র কয়েক বছর। ধূমকেতুর মতো তিনি চোখ ধাঁধিয়ে এসেছেন, কতগুলো সোনার ফসল ফলিয়েছেন এবং হঠাৎ বিদায় নিয়েছেন। বাল্যকালে তিনি বাংলা সাহিত্যের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেননি। কবি মধুসূদনের জীবন একটি বিয়োগান্তক নাটকের চেয়েও বেশি শিহরণময়, বেশি করুণ। ছেলেবেলা থেকেই তার স্বাদ ছিল বড় কবি হওয়ার, তবে বাংলা ভাষার নয়, ইংরেজি ভাষার। ইংরেজি তিনি শিখেছিলেন ইংরেজের মতো, কবিতাও শিখেছিলেন ইংরেজিতে। ধর্ম বদলে হয়েছিলেন খ্রিস্টান, নাম নিয়েছিলেন মাইকেল, বিয়ে করেছেন দুবারই বিদেশিনী। আবাল্য তিনি ছিলেন উচ্ছৃঙ্খল, হিসেব করা কাকে বলে তা তিনি জানতেন না। জীবনে তিনি অর্জন করেছেন অনেক টাকা, কিন্তু তার জীবন সমাপ্ত হয়েছে দারিদ্র্যে। সব মিলে মধুসূদন তুলনাহীন। বিলেত যাওয়ার জন্য তিনি ছিলেন পাগল। একটি ইংরেজি কবিতায় তার আবেগ তীব্রভাবে তিনি প্রকাশ করেছেন। বলেছেন, আই শাই ফর অ্যালবিয়ন্স ডিস্ট্যান্ট শোর, অর্থাৎ শ্বেতদ্বীপতরে পড়ে মোর আকুল নিঃশ্বাস। তিনি ইংরেজি ভাষায় লিখেছিলেন দুটি দীর্ঘ কাব্য। একটির নাম ক্যাপটিভ লেডি, অপরটির নাম ভিশনস অব দি পাস্ট। কিন্তু মধুসূদন বুঝেছিলেন তিনি যে অমরতা কামনা করেন তা লাভ করা যাবে না ইংরেজিতে লিখে। তাই তিনি হঠাৎ আসেন বাংলা কবিতার ভুবনে। তিনি আসেন, দেখেন, জয় করেন। একটি চতুর্দশপদী বা সনেটে মধুসূদন বাংলা কবিতার রাজ্যে আসার কথা বলেছেন। তার কিছু অংশ: হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদামি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটায়নি বহুদিন সুখ পরিহরি। কবি মধুসূদন বাংলা কবিতার ভুবনে আনেন তিলোত্তমা সম্ভব কাব্য নামে একটি 4 স্বর্গের আখ্যায়িকা কাব্য নিয়ে। কাব্যটি বাংলা কবিতার রাজ্যে নতুন, ভাব ভাষা প্রকাশিতি সব দিক থেকেই। তবু এটি মধুসূদনের প্রতিভার পরিচায়ক নয়। তার প্রধান এবং বাংলা কবিতার অন্যতম প্রধান কাব্য মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় 1861 অব্দে। এই কাব্য প্রকাশের সাথে সাথে স্বীকার করে নিতে হয় যে তিনি বাংলার মহাকবিদের একজন। এটি একটি মহাকাব্য। 9 স্বর্গে রচিত এ কাব্যের নায়ক রাবণ। মধুসূদন নতুন কালের বিদ্রোহী। তিনি চিরকাল দণ্ডিত রাবণকে তাই করে তোলেন তার নায়ক। রাম সেখানে সামান্য। রাবণের মধ্য দিয়ে মধুসূদন তোলেন তার সমকালের বেদনা, দুঃখ আর ট্র্যাজেডি। মধুসূদন তার কাব্যের কাহিনী নিয়েছিলেন রামায়ণ থেকে। সীতাহরণ এবং রাবণের পতন এই কাব্যের বিষয়, কিন্তু তার হাতে এই কাহিনী লাভ করে নতুন তাৎপর্য, হয়ে ওঠে অভিনব মহাকাব্য। বাংলা ভাষায় যার কোনো তুলনা নেই। এ কাব্যে তিনি আর যা মহৎ কাজ করেন তা হচ্ছে ছন্দের বিস্তৃতি। তিনি চিরদিনের বাংলা পয়ারকে নতুন রূপ দেন। আগে পয়ার ছিল বহুব্যবহ ব্যবহার ক্লান্ত ছন্দরীতির। মধুসূদন পয়ারকে প্রচলিত আকৃতি থেকে মুক্তি দিয়ে করে তোলেন প্রবহমান। একে অনেকে বলেন অমৃতাক্ষর ছন্দ। পয়ার এমন: মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। আগে কবিরা 14 মাত্রার প্রতিটি চরণের শেষে এসে থেমে পড়তেন। প্রথম চরণের শেষে দিতেন 1 দাড়ি, দ্বিতীয় চরণের শেষে 2 দাড়ি। এভাবে স্লথ গতিতে কাব্য এগিয়ে চলত। কবিরা তখন ছিলেন ছন্দের দাস। যা তারা বলতে চাইতেন পারতেন না বলতে, কেননা প্রতি চরণের শেষে তাদের জিরোতে হতো। কবি মধুসূদন ছন্দের এ শৃঙ্খলাটাকে ভেঙে ফেলেন। তিনি ছন্দকে করেন কবির বক্তব্যের অনুগামী। উদাহরণ দিলে বোঝা সহজ হবে: সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলে যাবে গেলা জমপুরে, অকালে কহ হে দেবী অমৃতভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুন রক্ষ কুলনিধি রাঘবারী। পঙ্কক্তিগুলো পাওয়া যাবে মেঘনাদবধ কাব্যের শুরুতেই। এখানে প্রতি চরণে 14 মাত্রা ঠিকই আছে,
কিন্তু প্রতি চরণে বক্তব্য না থেমেছে সেখানে, শেষ হয়েছে যেখানে বক্তব্য। এটি ছন্দের ক্ষেত্রে একটি বিশাল ঘটনা। মধুসূদন মুক্তি দেন বাংলা ছন্দকে, পয়ারকে করে তোলেন প্রবহমান। একে নির্ভর করে অনেক বিবর্তন ঘটেছে বাংলা ছন্দের। তিলোত্তমা সম্ভব কাব্য এবং মেঘনাদবধ কাব্য ছাড়া মধুসূদন আরও লিখেছেন ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। ব্রজাঙ্গনা রাধার বিরহ নিয়ে রচিত কাব্য। এই কাব্যে আছে কিছু চমৎকার লিরিক বা গীতি কবিতা। এর একটি অংশ হচ্ছে: কেন অত ফুল তুলুলি সজনে, ভরিয়া ডালা, মেঘাবৃত হলে পরে কি রজনী, তারার মেলা, আর কি যতনে কুসুম রতনে ব্রজের বালা। মধুসূদনের বীরাঙ্গনা এক অসাধারণ অভিনব কাব্য। বাংলা ভাষায় মধুসূদন সর্বপ্রথম রচনা করেন সনেট, তিনি যার নাম দিয়েছিলেন চতুর্দশপদী কবিতা। 1860 সালে তিনি প্রথম সনেট লেখার কথা ভাবেন এবং একটি সনেট রচনাও করেন। এটিই পরে পুনর্লিখিত হয়ে নাম পায় বঙ্গভাষা। মধুসূদন সনেট লিখেছিলেন ফ্রান্সের ভার্সাই শহরে বসে। তখন তিনি ছিলেন পরবাসী, দারিদ্র্য পীড়িত। তাই এই সনেটগুলোতে তার মনের আবেগ, অনুভূতি, বেদনা থরে থরে প্রকাশিত হয়েছে। মধুসূদনকে আমরা জানি অলঙ্কার শোভিত, ঘনঘটাময় মহাকাব্যের নৈবৃত্তিক কবি বলে। তার ছিল একটি অতি সকাতর চিত্ত, যা সাধারণত থাকে রোমান্টিক কবিদের। মধুসূদন বাংলা কবিতাকে মধ্যযুগ থেকে নিয়ে আসেন আধুনিককালে, সৃষ্টি করেন অমর কবিতা। মধুসূদনের পরে বাংলা কবিতায় দেখা দেয় অনুকৃতি, বৈচিত্র্যহীনতা। মধুসূদন মহাকাব্য রচনা করেছেন, তাই তারপরে অনেকে চেষ্টা করেন মহাকাব্য লিখে মহাকবি হতে। এর ফলে বাংলা কবিতায় দেখা দেয় এক শ্রেণীর দীর্ঘ আখ্যায়িকা কাব্য, যেগুলো দেখতে মহাকাব্যের মতো কিন্তু ঠিক মহাকাব্য নয়। মহাকাব্য প্রতি বছর রচনা করা যায় না। মহাকাব্য রচিত হতে পারে কয়েকশো বছরে মাত্র একটি। এছাড়া আধুনিককাল মহাকাব্যের কালও নয়। মধুসূদন পরবর্তী কবিরা এই কথাটি বুঝতে পারেননি, বা পারলেও তাদের ক্ষমতা ছিল না কবিতার দিক বদল করতে। তাই তারা আপ্রাণ অনুসরণ করেন মধুসূদনকে। দেখতে মহাকাব্যের মতো কিন্তু আসলেতে নয়, এরকম কাব্য লেখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, কায়কোবাদ এবং আরও অনেকে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখেন বীরবাহ কাব্য, বৃত্তসংহার, তার কিছু খণ্ড কবিতাও আছে। নবীনচন্দ্র সেন লেখেন পলাশীর যুদ্ধ, ক্লিওপেট্রা, রঙ্গমতি এবং রোবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। তিনি কিছু ক্ষুদ্র কবিতাও রচনা করেছিলেন, সেগুলো সংগৃহীত হয়েছিল অবকাশ রঞ্জিনী নামে একটি কাব্যে। কায়কোবাদ মহাকবি হওয়ার জন্য লিখেছিলেন মহাকাব্য, যদিও তার মনটি ছিল গীতিকবির। তিনি ছিলেন আবেগী। গীতি কবিতার চর্চা করলে তিনি আরও কবি হতে পারতেন। তিনি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে লিখেছেন মহাশ্মশান কাব্য। তার অন্যান্য কাহিনী কাব্য হচ্ছে মহররম শরীফ, শিব মন্দির। তার খণ্ড কবিতার বই হচ্ছে বিরহ বিলাপ, অশ্রুমালা। এ সময় তার যারা কবিতা লিখেছেন তাদের মধ্যে আছেন শিবনাথ শাস্ত্রী, অক্ষয় চৌধুরী, ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা কবিতায় যখন মহাকাব্যের ঘনঘটা চলছিল, তখন এক লাজুক নির্জন কবি নিজের মনের কথা নিজের সুরে ধ্বনিত করেন। কবি নিজের আবেগে বিভোর, তার চারিদিকে কি আছে সেদিকে খেয়াল নেই। তিনি বাস করছেন নিজের অন্তরঙ্গ লোকে। তিনি কারো উদ্দেশ্যে কিছু বলেন না, শুধু গুনগুন করে নিজেকে নিজের কাছে। এ কবির মধ্যে সর্বপ্রথম দেখা দেয় রোমান্টিকতা, যা একদিন বাংলা কবিতাকে অধিকার করে নেয়। এ কবির নাম বিহারীলাল চক্রবর্তী। যে কবি নিজের মনের কথা বলেন, যে কবি অদ্ভুতকে, সুন্দরকে, রহস্যকে আহ্বান করেন, যে কবি যা পান না বা পাবেন না তা তার চেয়ে জীবন কাটান, তিনি রোমান্টিক কবি।
বিহারীলাল বাংলা কবিতার প্রথম রোমান্টিক কবি, প্রথম খাঁটি আধুনিক কবি। তার পথ ধরে এসেছিলেন রবীন্দ্রনাথ। বিহারীলালকে রবীন্দ্রনাথ বলেছেন বাংলা কাব্যের ভোরের পাখি। ভোরের পাখি সূর্যোদয়ের আগে একাকী জাগে, মনের আনন্দে গান গায়। সূর্য ওঠার পর সে আর থাকে না। বিহারীলালও তেমনই, একাকী নিজের মনের গীতিকা সুরে বেঁধেছিলেন তিনি। তবে ভোর হওয়ার পরও তিনি আছেন। বিহারীলালের কবিতা পড়লে মনে হয় কবি বাস করছেন দিক দিগন্তব্যাপী, আবেগের কাতরতার মধ্যে, স্বপ্নের মধ্যে। ওই তার বিশেষত্ব। তিনি স্বপ্নলোকের অধিবাসী, বাস্তবতা তার অচেনা। তিনি বাংলা কবিতার প্রথম খাপ না খাওয়া কবি। তিনি একটি নতুন রোমান্টিক ধারার প্রবর্তক হিসেবে চিরস্মরণীয়। বিহারীলালের মধ্যে রোমান্টিক আবেগের প্রাচুর্য রয়েছে, কিন্তু নেই সে আবেগকে রূপ দেওয়ার শক্তি। এই আবেগকে পরে রূপ দিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ, বিহারীলালের শিষ্য। বিহারীলাল এমন কিছু স্তবক ও পঙ্কোক্তি লিখে গেছেন যেগুলো বাংলা কবিতার শ্রেষ্ঠ নিদর্শন। বিহারীলালের কবিতার বই আছে অনেকগুলো: সঙ্গীত শতক, প্রেম প্রবাহিনী, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, শারদামঙ্গল, সাধের আসন। এর মধ্যে যে দুটি বই বিহারীলালের খ্যাতির কারণ সে দুটি বঙ্গসুন্দরী এবং শারদামঙ্গল। বঙ্গসুন্দরী কাব্যে বিহারীলাল সর্বপ্রথম রোমান্টিক হাহাকার নিয়ে সবার সামনে উপস্থিত হন। এ হাহাকার তীব্র, কবির আবেগে পাঠকও ভেসে যায়। অকারণ বেদনা হচ্ছে রোমান্টিক কবিতার একটি বড় লক্ষণ। কবি বেশ সুখে আছেন, তবু সুখ পাচ্ছেন না। কেন তিনি অসুখী তা তিনি নিজেও জানেন না। বিহারীলালের কবিতা থেকে তেমন চরণ তুলে আনে: সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেমন মরুর মতন, চারিদিকে ঝালাপালা, ওহ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। কবির এ জ্বালার কোনো কারণ নেই, তাই তো এ জ্বালা অসহ্য। কবি বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যের নাম শারদামঙ্গল। এ কাব্যে তার রোমান্টিক আকুলতা চরণে চরণে প্রকাশ পেয়েছে। যদিও সর্বত্র তার রূপ পায়নি, কবি এ কাব্যে এত রকমের স্বপ্ন দেখেছেন, এত রকমের আবেগ প্রকাশ করেছেন যে কাব্যটি পড়ে বুঝতে কষ্ট হয় কবি কি বললেন। মনের আবেগে তিনি চরণের পরে চরণ রচনা করেছেন, একবারও ভাবেননি পাঠকদের কথা। তবে কাব্যটির আছে ভালো লাগা, ভালো ভালো গীতি কবিতা। পাঠকের জন্য ওইটুকু কম লাভ নয়। বিহারীলালের মধ্যে একজন বড় কবি বাস করতেন, কিন্তু সে কবি আত্মপ্রকাশ করতে পারেননি। আবেগের ঘন মেঘে সে চিরদিন অদৃশ্য রয়েছে। বিহারীলাল বাংলা ভাষার বিশুদ্ধ কবিদের একজন। বিহারীলালের অন্তরঙ্গ কবিতার পথ ধরে এসেছিলেন অনেক কবি। তাদের কয়েকজন: সুরেন্দ্রনাথ মজুমদার, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ সেন, গোবিন্দচন্দ্র দাস, অক্ষয় কুমার বড়াল, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ। সুরেন্দ্রনাথের কাব্যের নাম মহিলা, দ্বিজেন্দ্রনাথের কাব্যের নাম স্বপ্নপ্রয়াণ, গোবিন্দচন্দ্র দাসের কাব্যের নাম প্রেম ও ফুল, শোকোচ্ছ্বাস, মগের মুলুক। তিনি প্রতিবাদী কবি ছিলেন। দেবেন্দ্রনাথ সেনের কাব্যের নাম ফুলবালা, অশোকগুচ্ছ, গোলাপগুচ্ছ, পারিজাত গুচ্ছ, শেফালি গুচ্ছ। অক্ষয় কুমার বড়ালের কাব্যের নাম এশা। দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যের নাম আর্যগাথা, আষাঢ়ে, হাসির গান, মন্দ, আলেখ্য। উপন্যাস মানুষের মহাকাব্য। উপন্যাস মানুষের কাহিনী, সাধারণ মানুষের কাহিনী, চারপাশের বাস্তব মানুষের গল্প। আগে সাহিত্য রচিত হতো দেবতাদের নিয়ে, পরীদের নিয়ে, তাদের নিয়ে যারা অসাধারণ। মানুষের জীবনে গল্প আছে এবং তা শোনার মতো। একথা মনে হয়নি মানুষের শত শত বছরে। আধুনিককালে এক সময় মানুষ আবিষ্কার করে যে তারই মধ্যে রয়েছে সবচেয়ে বেশি গল্প। তার ঘরে, তার মনে, তার চারদিকে
তাকে ঘিরে আছে গল্প এবং তা শোনার মতো, বলার মতো। এই চেতনা থেকে সৃষ্টি হয় উপন্যাস আধুনিককালে। উপন্যাসে তাই আধুনিককালের ফসল। মানুষ সহজে মানুষকে চিনতে পারে না, তাই উপন্যাস নিয়ে বিপদ অনেক। মানুষ প্রথম উপন্যাস রচনা করতে এসে বেছে নেয় মানুষের মধ্যে যারা বড় তাদের। আজকাল এ বিষয়েও বদল ঘটেছে। আজ উপন্যাসে অতি সাধারণ মানুষের আধিপত্য। উপন্যাস সাধারণ মানুষের মহাকাব্য। উপন্যাস একদিকে বেশ সহজ শিল্পকর্ম, আবার অন্যদিকে বেশ জটিল। একজন মানুষের জীবনের সব ঘটনা লিখে ফেললে তা উপন্যাস হবে, কিন্তু উপন্যাসকে এত সহজ ভাবলে বিপদ অনেক। উপন্যাস হয় আকারে বড় আর সাদরে গ্রহণ করে জীবনের সব কিছু, কিছুই পরিত্যাগ করে না। কাউকে বলে না আমার মধ্যে তোমার স্থান নেই। তাই উপন্যাসের লেখকদের জানতে হয় তিনি জীবনের এত ধরনের মধ্যে কোনটুকু নেবেন বেছে, আর কোনটুকু করবেন পরিত্যাগ। বাংলা সাহিত্যেও পৃথিবীর অন্যান্য সাহিত্যের মতোই উপন্যাস এসেছে বেশ পরে, 19 শতকের 50-এর দশকে। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলালকে বাংলা ভাষার প্রথম উপন্যাস বলা হয়। আবার কেউ বলেন এটি প্রথম উপন্যাস নয়, প্রথম উপন্যাস এক বিদেশিনীর লেখা। তার নাম হেনা ক্যাথরিন মুলেন্স। তার বইয়ের নাম ফুলমণি ও করুণার বিবরণ। বইটি বেরিয়েছিল 1852 খ্রিস্টাব্দে। বইটিতে কিন্তু লেখিকা মানুষের গল্প শোনাতে চাননি, চেয়েছিলেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে। তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত এক বাঙালি পরিবারের ছবি এঁকেছেন এ বইতে। দেখাতে চেয়েছেন যিশুতে যার আস্থা গভীর সে সুখে থাকে এবং যার আস্থা নেই সে থাকে কষ্টে। বইটিতে উপন্যাসের গুণ নেই বললেই চলে, তাই এটিকে প্রথম উপন্যাস বলা যায় না। অনেক ত্রুটি সত্ত্বেও প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলালই বাংলা ভাষার প্রথম উপন্যাস। প্যারীচাঁদ তার মাসিক পত্রিকায় আলালের ঘরের দুলাল ধারাবাহিকভাবে প্রকাশ করেন। বই আকারে এটি মুদ্রিত হয় 1858 সালে। এ কাহিনীর নায়ক মতিলাল। সে এক ধনী পিতার সন্তান, আদরে আদরে সে যায় নষ্ট হয়ে। এ হচ্ছে আলালের কাহিনী, তবে এটিকে নির্দোষ উপন্যাস বলা যায় না। উপন্যাসে আমরা যে নিটল কাহিনী, চিন্তার গভীরতা আশা করি তা এটিতে নেই। উপন্যাসের চরিত্রগুলো ভালোভাবে ফোটেনি, এটিকে বলা যায় উপন্যাসের খসড়া। এই উপন্যাসে একটি মজার চরিত্র আছে, তার নাম ঠক চাচা। ঠক চাচার ক্রিয়াকলাপ বেশ উপভোগ্য। বাংলা সাহিত্যে যিনি প্রথম সত্যিকার উপন্যাস রচনা করেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার কাটালপাড়া গ্রামে। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তার পিতা ছিলেন সরকারি কর্মচারী। বঙ্কিমচন্দ্র ছাত্র হিসেবে খুবই ভালো ছিলেন। তিনি ভারতের সর্বপ্রথম গ্রাজুয়েট। তিনি বিএ পাশ করেন 1858 সালে দ্বিতীয় বিভাগে। ওই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো বিএ পরীক্ষা গ্রহণ করে। মোট 13 জন ছাত্র অংশ নেয় সেই পরীক্ষায়। সে বছর প্রশ্ন হয়েছিল অত্যন্ত কঠিন, তাই কেউ পাশ করতে পারেনি। তাই 7 নম্বর গ্রেস দেওয়া হয়। তাতে বঙ্কিমচন্দ্র দ্বিতীয় বিভাগে প্রথম হয়ে বিএ পাশ করেন। তিনি যোগ দেন সরকারি চাকরিতে এবং সারা জীবন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি অমর হয়ে আছেন তার 14টি উপন্যাসের জন্য। উপন্যাস ছাড়াও তিনি লিখেছিলেন প্রবন্ধ, ব্যঙ্গ রচনা, সমালোচনা ইত্যাদি। সবই অত্যন্ত উৎকৃষ্ট। তার সীমাবদ্ধতা একটি, তা হচ্ছে তার রক্ষণশীলতা। তার প্রতিভা উপকারী হয়েছে আর তার রক্ষণশীলতা হয়েছে ক্ষতিকর। বঙ্কিম প্রথম লিখেছিলেন একটি ইংরেজি উপন্যাস, নাম রাজমোহনস ওয়াইফ বা রাজমোহনের স্ত্রী। অবিলম্বে তিনি ইংরেজি ছেড়ে বাংলায় লেখা শুরু করেন।
1865 সালে বাংলা উপন্যাসের ইতিহাসে চিরস্মরণীয়। ওই বছরের মার্চ মাসে বেরোয় বঙ্কিমের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। এটি প্রকাশের সাথে সাথে আলোড়ন জাগে সাহিত্য জগতে, কেননা এ ছিল অভূতপূর্ব। ভাব, ভাষা, কাহিনী সব দিকে এটি অভিনব। ইতিহাস আর কল্পনা মিলিয়ে সুখকর, মুগ্ধকর এক কাহিনী উপহার দেন তিনি। বাংলা সাহিত্যে তখন প্রবাহিত হলো নতুন বাতাস। বঙ্কিমের উপন্যাসগুলো কিন্তু সমসাময়িক কালের সাধারণ মানুষের গল্প নয়। তিনি ইতিহাস এবং কল্পনা মিশিয়ে রচনা করেন তার গল্প। যখন তিনি সমকালের মানুষের কথা লিখেছেন, তখনও তা সাধারণ মানুষের কাহিনী নয়, তা জমিদার শ্রেণীর লোকের গল্প। কিন্তু তাতে কি, বঙ্কিমের রচনা জীবনের সকল প্রান্তকে ছুঁয়ে গেছে। তিনি ইতিহাস আর কল্পনা মিলিয়ে মিশিয়ে যে সব উপন্যাস রচনা করেছেন, সেগুলো হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, আনন্দমঠ, রাজসিংহ, সীতারাম, দেবী চৌধুরানী। সমকালের জীবন নিয়ে তিনি রচনা করেন বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, তার অন্যান্য উপন্যাস মৃণালিনী, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, রজনী, রাধারানী। বঙ্কিমের উপন্যাসে প্রবেশ করলে মনে হয় এক বিপুল বিশ্বে এলাম। তার অধিকাংশ উপন্যাসের পাত্রপাত্রী রাজা, মহারাজা, রাজপুত্র, রাজকন্যা, সেনাপতি ও সৈন্য। কিছু উপন্যাসে রয়েছে সমাজের উঁচুতলার অধিবাসীরা। তিনি যেভাবে গড়ে তোলেন কাহিনী, তাতে আমরা মোহিত হই। তিনি যেভাবে মানুষের অন্তর উন্মোচিত করে দেখিয়ে দেন তার বেদনামথিত হৃদয়, তাতে আমরা শিহরিত হই। অনেকে বলেন বঙ্কিমচন্দ্র সৃষ্টি করেছেন রোমাঞ্চ। একথা হয়তো মিথ্যে নয়, কেননা বাস্তব জগতের ছবি, আমাদের দেখা প্রতিবেশের জীবন তিনি রচনা করেননি। গড়মন্দারের রাজকন্যা তিলোত্তমা, আসে নূরজাহান, আসে আওরঙ্গজেব, আসে রাজসিংহ, আসে রাজকন্যা জেবুন্নেসা। এরা আমাদের সামনে প্রতিভাত হয় বিশাল আকারে, কিন্তু বঙ্কিম দেখিয়ে দেন এদের যত বড়ই মনে হোক না কেন, আসলে এরা মানুষ, এবং এদের সকলের বুক ভরে আছে নীল বেদনায়। এই জন্যে রাজকন্যা, নিষ্ঠুর রাজকন্যা হাহাকার করে কাঁদে। মেহেরুন্নিসা কথা ভেবে সান্ত্বনা পায় যে তার অপরূপ মুখের ছাপ থাকবে কবরের মাটিতে। বঙ্কিমের অধিকাংশ উপন্যাস ট্র্যাজেডি। মানুষের মিলনের চেয়ে তিনি বড় করে তুলেছেন দুঃখকে। সমকালের মানুষ নিয়ে লেখা তার গুরুত্বপূর্ণ উপন্যাস বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল বাংলার শ্রেষ্ঠ উপন্যাসগুলোর দুটি। তার সমকালে আর যারা উপন্যাস লিখেছিলেন তারা হচ্ছেন ভূদেব মুখোপাধ্যায়, গোপীমোহন ঘোষ, প্রতাপচন্দ্র ঘোষ, তারকনাথ গঙ্গোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, মীর মোশাররফ হোসেন, শিবনাথ শাস্ত্রী, শ্রীশচন্দ্র, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় এবং আরও অনেকে। ভূদেব মুখোপাধ্যায়ের উপন্যাসের নাম ঐতিহাসিক উপন্যাস। এতে আছে দুটি কাহিনী, সফল স্বপ্ন ও অঙ্গুরীয় বিনিময়। গোপীমোহন ঘোষের উপন্যাস বিজয় বসন্ত, প্রতাপচন্দ্র ঘোষের উপন্যাস বঙ্গাধীপ পরাজয়, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্বর্ণলতা, সঞ্জীবচন্দ্রের উপন্যাস কণ্ঠমালা, মাধবীলতা। রমেশচন্দ্র দত্ত খ্যাতিমান ঔপন্যাসিক ছিলেন। তার উপন্যাস বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা। এই চারটি ঐতিহাসিক উপন্যাসে চারটিই ঘটেছে মুঘল শাসনের 100 বছরের মধ্যে। এজন্য এই চারটি একসাথে সংকলিত হয়েছিল শতবর্ষ। রমেশচন্দ্র রচনা করেছিলেন দুটি সামাজিক উপন্যাস, সমাজ ও সংসার নামে। স্বর্ণকুমারী দেবী ছিলেন রবীন্দ্রনাথের বড় বোন। তার উপন্যাসগুলো হচ্ছে দ্বীপ নির্বাণ, ছিন্নমুকুল, হুগলির ইমামবাড়ি, কাহাকে, বিদ্রোহ, মিবাররাজ,
ফুলের মালা, মিলনরাত্রি। মীর মশাররফ হোসেনের উপন্যাসের নাম বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা। শিবনাথ শাস্ত্রীর উপন্যাসের নাম মেজ বউ, যুগান্তর। শ্রী শরৎচন্দ্র মজুমদার উপন্যাসের নাম শক্তি কানন, ফুলজানি, কৃতজ্ঞতা। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নাম কল্পতরু। ত্রৈলোক্যনাথের উপন্যাসের নাম কঙ্কাবতী, ফোকলা দিগম্বর, মুক্তমালা। নাটক। জীবনের দ্বন্দ্ব। বাংলাদেশের চিরকালের নাটক যাত্রা। নাটক বলতে আজ যা বোঝায় তা আধুনিক কালের সৃষ্টি। যাত্রার সাথে নাটকের পার্থক্য অনেক। যাত্রা পুরনো কালের, নাটক নতুন কালের। বাংলা নাটকের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে এক বিদেশিকে। সে বিদেশির দেশ রাশিয়া। নাম তার গেরাসিম লেবেদেভ। নাটক আর জ্ঞান পাগল এ লোকটি কলকাতা আসেন 1800 শতকের শেষ দিকে। তিনি কলকাতায় সবার আগে মঞ্চস্থ করেন নাটক। তিনি ডিসগাইজ নামে একটি প্রহসনের অনুবাদ মঞ্চস্থ করেন 1795 খ্রিস্টাব্দে। তাকে অনুসরণ করে এরপর এদেশে গড়ে ওঠে মঞ্চ এবং লিখিত ও অভিনীত হতে থাকে নাটক। কিন্তু প্রথম বাংলা মৌলিক নাটক লিখিত হতে লেগেছিল আরও অর্ধেক শতাব্দীরও বেশি সময়। 1852 সাল বাংলা নাটকের ইতিহাসে সোনার অক্ষরে লেখা। এবছরে লেখা হয় প্রথম বাংলা মৌলিক নাটক। লেখা হয় কমেডি বা মিলনবন্ধুর নাটক। লেখা হয় ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক। বাংলা ভাষার প্রথম মৌলিক নাটকটির নাম ভদ্রার্জুন। লিখেছিলেন তারাচরণ শিকদার। এটি একটি কমেডি। এ নাটক প্রকাশের কিছুদিন পরে এবছরই প্রকাশিত হয় প্রথম ট্র্যাজেডি কীর্তিবিলাস 1852 সালে। লিখেছিলেন যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। ভদ্রার্জুন নাটকের কাহিনী নেওয়া হয়েছিল মহাভারত থেকে। মহাভারতের গল্পে আছে অর্জুন কৃষ্ণের বোন সুভদ্রাকে হরণ করে। সে হরণের কাহিনী অবলম্বনে লেখা এটি। কীর্তিবিলাসের কাহিনী বেশ জটিল। 5টি অঙ্কে নাট্যকার এক বেদনাঘন কাহিনী পরিবেশন করেছেন। ফরাসি ভাষায় একটি নাটক আছে, নাম ফায়েডরা। এর কাহিনীর সাথে মিল আছে কীর্তিবিলাস নাটকের। এ সময়ের আর একজন নাট্যকার হরচন্দ্র ঘোষ। তিনি ইংরেজ নাট্যকার শেক্সপিয়রের কয়েকটি নাটকের কাহিনী অবলম্বনে বাংলা ভাষায় লিখেছিলেন নাটক। তিনি মার্চেন্ট অফ ভেনিসের কাহিনী নিয়ে লেখেন ভানুমতি চিত্তবিলাস নাটক। রোমিও জুলিয়েটের গল্প নিয়ে লেখেন চারমুখ চিত্তহারা। তার আরও 2টি নাটক কৌরব বিয়োগ, রজত গিরিনন্দিনী। এ সময় নাটক লিখে খুব নাম করেছিলেন রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ বিদেশি সাহিত্যের সাথে বিশেষ পরিচিত ছিলেন না, চিন্তাভাবনায় ছিলেন একেবারে দেশি। তিনি ছিলেন অনেকগুলো নাটক, সেগুলোতে নাটকেপনা আছে ভীষণভাবে। তাই তখনকার লোকেরা রামায়ণকে বলতো নাটকে। তার নাটকগুলো হচ্ছে কুলিনকুল সর্বস্ব, বেনি সংহার, রত্নাবলী, অভিজ্ঞান শকুন্তল, মালতী মাধব, রুক্মিণী হরণ, কংসবধ, ধর্মবিজয়, নবনাটক। তার কয়েকটি প্রহসন হচ্ছে যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, বুঝলে কিনা, কুলিনকুল সর্বস্ব তার নাটক সর্বশ্রেষ্ঠ। এ নাটকটির রচনার এক চমৎকার ইতিহাস আছে। জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন কৌলিন্য প্রথার অপকারিতা দেখিয়ে যিনি সবচেয়ে ভালো নাটক লিখতে পারবেন তাকে তিনি 50 টাকা পুরস্কার দেবেন। কৌলিন্য প্রথার অপকারিতা দেখিয়ে রামনারায়ণ রচনা করেন কুলিনকুল সর্বস্ব এবং পান পুরস্কার। তিনি নবনাটক রচনা করেছিলেন বহু বিবাহের দোষ দেখিয়ে, এটিও পেয়েছিল পুরস্কার। এ সময়ের আরও কয়েকজন নাট্যকার হচ্ছেন উমেশচন্দ্র মিত্র, নন্দকুমার রায়, কালীপ্রসন্ন সিংহ। উমেশ মিত্র বিধবা বিবাহের পক্ষে লেখেন বিধবা বিবাহ নাটক। তার অন্য নাটক হলো সীতার
বনবাস নাটক। নন্দকুমারের নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলা। কালীপ্রসন্ন সিংহ ছিলেন সেকালের এক বিখ্যাত ব্যক্তি। তিনি বেঁচে ছিলেন মাত্র 30 বছর। তিনি রচনা করেছিলেন সাবিত্রী সত্যবান, মালতী মাধব। মাত্র 30 বছর বয়সে মারা যান কালীপ্রসন্ন, আর বাংলা সাহিত্য হারায় এক অসাধারণ প্রতিভাকে। 50-এর দশকের শেষ দিকে আসেন বাংলা নাটকের অমর পুরুষ মধুসূদন দত্ত। যেমন কবিতার ক্ষেত্রে তিনি এসেছিলেন সকলকে চমকিত করে এবং রাশি রাশি সোনার ফসল ফলিয়ে গিয়েছিলেন, নাটকের ক্ষেত্রেও তিনি আসেন তেমনই করে, আসেন আর নাটকের সোনার ফসল ফলান। মধুসূদন বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন নাটক হাতে করেই। মধুসূদন অনেক কিছু করেছেন তীব্র ঝোঁকের বশে, অনেকটা বাজি ধরে। তার ছিল অসামান্য প্রতিভা, তাই তিনি হঠাৎ করে দিগ্বিজয় করতে পেরেছেন। অন্যরা যা পারেন না অনেক দিন সাধনা করে, মধুসূদন তা করেন কলম হাতে নিয়েই। মধুসূদনের সময় নাটক লেখা হতো অনেক এবং ভীষণ উৎসবের সাথে সেগুলো হতো অভিনীত, কিন্তু ও সকল নাটককে তিনি মেনে নিতে পারেননি ঠিক নাটক বলে। তার চোখের সামনে ছিল গ্রিক ও ইংরেজ মহৎ নাট্য সৃষ্টিগুলো। তিনি তখনকার বাংলা নাটকের দীনতায় দুঃখবোধ করতেন। 1858 সালে বেলগাছিয়া নাট্যশালায় মহা আড়ম্বরে অভিনীত হয় রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী। মধুসূদন দেখেন সে নাট্যাভিনয়। ওই নাটক দেখে অনেকটা উপহাস করেন তিনি। প্রতিজ্ঞা করেন অল্পকালের মধ্যে তিনি লিখে দেবেন সত্যিকার নাটক। লিখেও ফেলেন একটি নাটক, নাম তার শর্মিষ্ঠা। এটি বের হয় 1859 সালে। এটি বাংলা ভাষার সত্যিকারের প্রথম আধুনিক নাটক। কাহিনী বিন্যাস ও অঙ্ক ও দৃশ্যসজ্জা, ভাষা, নাটকীয়তা সব মিলে এটি বাংলা ভাষার প্রথম খাঁটি নাটক। মধুসূদন শর্মিষ্ঠা নাটকের শুরুতে সেকালের নাটকের গ্রাম্যতায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অলেক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। বাংলা নাটককে কুনাটকের কবল থেকে মুক্ত করেছিলেন মধুসূদন। তবে বাংলার মঞ্চ আজও কুনাটকেরই দখলে। মধুসূদন শর্মিষ্ঠা নাটকের কাহিনী নিয়েছিলেন মহাভারত থেকে। মহাভারতে যযাতি ও শর্মিষ্ঠার কাহিনী রয়েছে। মধুসূদন সে পুরনো গল্পকে নতুন কালের মতো করে পরিবেশন করেন। নাটকটি মিলন মধুর। এরপরে মধুসূদন লেখেন দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড় এলো। প্রথম প্রহসনটিতে মধুসূদন বিদ্রূপের আঘাত করেন সেকালের বিপদগামী তরুণদের এবং দ্বিতীয়টিতে আঘাত করেন ভীমরতিগ্রস্ত বুড়োদের। তখন বাংলা ভাষায় প্রচলিত ছিল মোটা রসিকতা। প্রহসন দুটিতে মধুসূদন রসিকতাকে করে তোলেন আধুনিক এবং রুচিসম্মত। 1860 বেরোয় মধুসূদনের দ্বিতীয় অভিনব নাটক পদ্মাবতী। তিনি শর্মিষ্ঠা নাটকের কাহিনী নিয়েছিলেন মহাভারত থেকে, পদ্মাবতীর কাহিনী নেন গ্রিক উপকথা থেকে। গ্রিক উপকথায় প্যারিসের বিচার নামে একটি গল্প আছে। গল্পটি চমৎকার। দেবী ডিসকর্ডিয়া তৈরি করে একটি সোনার আপেল। তার উদ্দেশ্য ভালো ছিল না। সে চেয়েছিল জুনো, প্যালাস ও ভেনাস নামক 3 দেবীর মধ্যে বিরোধ বাঁধাতে। সে ওই আপেলটির গায়ে যে দেবী সবচেয়ে রূপসী সে পাবে এই আপেল কথাটি লিখে আপেলটি ফেলে দেয় জুনো, প্যালাস ও ভেনাসের সামনে। 3 জনে নিজেকে রূপসী ভাবে এবং কামনা করে আপেলটি। তাই তারা বিচারক মানে রাজপুত্র প্যারিসকে তারা বলে, আপনি যাকে সবচেয়ে রূপসী বিবেচনা করেন তাকে দিন এই আপেলটি। প্যারিসকে এক এক দেবী এক এক লোভ দেখায়। প্যারিস ভেনাসকে দেয় আপেলটি। এ নিয়ে পরে প্যারিস জড়িয়ে পড়েছিল মহাসংকটে। সে সংকটের কাহিনী আছে হোমারের ইলিয়াড কাব্যে। মধুসূদন এই গ্রিক গল্পকে ভারতীয় রূপ দিয়ে লেখেন পদ্মাবতী। তার শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী। এটি তিনি লিখেছিলেন 1860 আগস্ট ও সেপ্টেম্বর মাসে।
আর এটি প্রকাশিত হয় 1861 সালে। এটি এক মর্মস্পর্শী ট্র্যাজেডি। উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর জীবনের করুণ পরিণতি এর বিষয়। মধুসূদন এ নাটকের কাহিনীর বীজ পেয়েছিলেন টডের লেখা রাজস্থানের কাহিনী গ্রন্থে। মধুসূদন এ নাটকে পাশ্চাত্য ট্র্যাজেডির আদর্শ পুরোপুরি কাজে লাগান। এর কাহিনী এমন: উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারী অপরূপ রূপসী। তার পিতা ভীমসিংহ রাজ্য হিসেবে উদয়পুর দুর্বল। জয়পুরের রাজা জয়সিংহ কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব দেয়। অন্যদিকে মরুদেশের রাজা মানসিংহ দেয় কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব। তারা দুজনেই উপযুক্ত। ভীমসিংহ জয়সিংহের সাথে বিয়ে দিতে চায় কৃষ্ণাকে, কিন্তু কৃষ্ণা অনুরাগী মানসিংহের। রাজা পড়ে বিপদে। সে কাকে দান করবে কন্যা? একজনকে দিলে আরেকজন আক্রমণ করবে রাজ্য। চারদিক থেকে আক্রান্ত হয় ভীমসিংহের দুর্বল রাজ্য উদয়পুর। রাজ্য রক্ষার এক ভয়াবহ প্রস্তাব রাজাকে দেয় মন্ত্রী। তা হচ্ছে, যদি কৃষ্ণাকে হত্যা করা হয় তবে আর কোনো বিপদ থাকবে না। রাজা তাতে রাজি হয়। সেনাপতি বলেন্দ্র সিংহের উপর ভার পড়ে তার কন্যা কৃষ্ণকুমারীকে হত্যার। বলেন্দ্র হত্যা করতে গিয়ে নিজের আবেগে ব্যর্থ হয়, কিন্তু কৃষ্ণা নিজে বুকে তরবারে বিদ্ধ করে আত্মহত্যা করে। এই কাহিনীকে এক বেদনা করুণ রূপ দিয়েছেন মধুসূদন তার নাটকে। কাহিনী যতই এগিয়ে যায় আমরা ততই এগিয়ে যাই বিষাদময় পরিণতির দিকে। নিজের ভাগ্যের জন্য বিন্দুমাত্র দায়ী ছিল না কৃষ্ণা। মধুসূদন তাকে এঁকেছেন সহজ সরল আকর্ষণীয় করে। তার মতো নিষ্পাপ মেয়ে যে এরকম পরিণতির মুখোমুখি দাঁড়াবে তার নিয়তি ছাড়া আর কে বলতে পারে? তবে আমরা আর নিয়তিতে বিশ্বাস করি না। মধুসূদন এরপরে লিখেছিলেন আরেকটি নাটক, নাম মায়াকানন। এটি বের হয় তার মৃত্যুর পরে। মধুসূদনের সাথে সাথে একজন দুঃসাহসী প্রতিভাবান নাট্যকার আসেন বাংলা নাটকের ক্ষেত্রে। তিনি হলেন দীনবন্ধু মিত্র। তিনি অল্পায়ু ছিলেন, কিন্তু লিখেছিলেন অনেকগুলো নাটক। তার প্রথম নাটকটি আলোড়ন জাগায় দারুণভাবে। দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে। তার পিতার নাম কালাচাঁদ মিত্র। তার পিতৃদত্ত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু ডাক বিভাগে চাকুরি করতেন, কিন্তু সরকারি চাকুরি তাকে ভীত করতে পারেনি। তার প্রথম নাটকের নাম নীলদর্পণ নাটক। নাটকটি বেরোয় 1860 সালে। প্রকাশের সাথে সাথে এটি সাহিত্য এবং সমাজে জাগায় আলোড়ন। এটি এক বিপ্লবী রচনা। তখন বাংলার গ্রামে গ্রামে নীলকরদের অত্যাচার চরমে উঠেছিল। নীলকরদের অত্যাচার তিনি তুলে ধরেন তার এই নাটকে। নাটকটি প্রকাশিত হয় ঢাকা থেকে। তখন নাটকে নাট্যকারের নাম ছিল না, তিনি গোপন করে নিজের নাম। এ নাটকে তিনি নীলকরদের অত্যাচারে একটি পরিবারের ধ্বংসের কাহিনী বলেন। সে পরিবারটি নবীন মাধবদের। দীনবন্ধু তীব্র আবেগ সৃষ্টি করেছিলেন তার নাটকে। নাটক হিসেবে এটি অসাধারণ হয়তো নয়, কিন্তু সামাজিক কারণে এটিকে অসাধারণ বলতে হয়। এই নাটকে মৃত্যু ও বিলাপের বাড়াবাড়ি আছে। নাট্যগুণও সব অঙ্কে রক্ষা পায়নি, তবু নাটকটি একটি মহৎ সৃষ্টি। এটির ইংরেজি অনুবাদ করেছিলেন পাদ্রী লং এবং মধুসূদন। দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগল বুড়ো, লীলাবতী, জামাই বারেক, কমলে কামিনী। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সধবার একাদশী। এই নাটকে নিমচাঁদ নামক এক শিক্ষিত অথচ পতিত তরুণের বেদনাকে তুলে ধরা হয়েছে। নিমচাঁদের মেজাজ দেখে অনেকে মনে করেন এ নাটকে তিনি নিমচাঁদের ছদ্মবেশে মধুসূদনের কথা বলেছেন। দীনবন্ধুর পরে আসেন মনমোহন বসু। তিনি লেখেন রামের অধিবাস ও বনবাস, প্রণয় পরীক্ষা, সতী, হরিশ্চন্দ্র ইত্যাদি নাটক। এই সময়ে আসেন আরও অনেক নাট্যকার। তাদের মধ্যে মীর মোশাররফ হোসেন লেখেন বসন্ত কুমারী,
জমিদার দর্পণ। মণিমোহন সরকার লেখেন মহাশ্বেতা, হরিশ্চন্দ্র মিত্র লেখেন ম্যাও ধরবে কে। 19 শতকের শেষাংশে মঞ্চ আলোকিত করেছিলেন অনেক নাট্যকর। তারা সবাই নাটককে এগিয়ে দিয়েছেন। সকলের কথা বলবো না, শুধু উল্লেখ করব কয়েকজন প্রধান নাট্যকারকে। তারা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন নানা গুণে গুণী ব্যক্তি, তীব্র দেশপ্রেমিক। তিনি রবীন্দ্রনাথের বড় ভাই। রবীন্দ্রনাথের উপর জ্যোতিরিন্দ্রনাথের প্রভাব অনেক। জ্যোতিরিন্দ্রনাথ গান গাইতেন, নাটক লিখতেন, দেশোদ্ধারের স্বপ্ন দেখতেন, বাঙালি জাতীয়তার বিকাশ সাধন করতে চাইতেন। তিনি রচনা করেছিলেন অনেকগুলো নাটক ও প্রহসন। তার রচনা ছিল মঞ্চ সফল। তিনি প্রথমে রচনা করেন একটি প্রহসন, নাম কিঞ্চিৎ জলযোগ। এটিতে তিনি বিদ্রূপ করেন নব্য ব্রাহ্মণদের, অর্থাৎ তাদের যারা ছিল কেশবচন্দ্র সেনের অনুসারী। তার আরেকটি প্রহসন হল অলীকবাবু। এটির নায়ক বাবু অলীক প্রকাশ মিথ্যে কথাকে শিল্পকলায় পরিণত করেছিল। বেশ মজার বই এটি। তার কয়েকটি নাটক হচ্ছে পুরুবিক্রম, সরোজিনী, অশ্রুমতী, স্বপ্নময়। এছাড়া তিনি অনুবাদ করেছিলেন অনেকগুলো নাটক, ইংরেজি থেকে, ফরাসি থেকে, সংস্কৃত থেকে। ইংরেজি ও ফরাসি থেকে তিনি অনুবাদ করেন রজতগিরি, হঠাৎ নবাব, দায়ে পড়ে দ্বারগ্রহ। সংস্কৃত থেকে তিনি অনুবাদ করেছিলেন অনেক নাটক। তার কয়েকটি হচ্ছে অভিজ্ঞান শকুন্তল, উত্তরচরিত, মালতী মাধব, মুদ্রা রাক্ষস, মৃচ্ছকটিক। গিরিশচন্দ্র ছিলেন নট ও নাট্যকার। তিনি ছিলেন 75টি নাটক। বাংলাদেশে এত নাটক আর কোনো নাট্যকার লেখেনি। তার নাটক শিল্পমূল্যে খুব উচ্চ নয়। তার অধিকাংশ নাটকে মধুসূদনের ভাষায় কুনাট্য, তবে দর্শকেরা মজেছিল এগুলোতে। তার কয়েকটি নাটক আনন্দরহ, চৈতন্যলীলা, প্রফুল্ল, হারানিধি, জনা। তিনি শেক্সপিয়ারের ম্যাকবেথ অনুবাদ করেছিলেন। তিনি দেশপ্রেমমূলক নাটক লিখেছিলেন সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি। অমৃতলাল বসুও ছিলেন অভিনেতা ও নাট্যকার। তিনি অনেকগুলো প্রহসন রচনা করেছেন। তার নাটক ও প্রহসন হচ্ছে হীরকচূর্ণ, তরুবালা, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, তাজ্জব ব্যাপার। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন নাটক ও প্রহসন। তিনি বাংলার শ্রেষ্ঠ নাট্যকারদের একজন। তার নাটক ও প্রহসন হল কল্কি অবতার, বিরহ, তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত। তার নাটকে রয়েছে অনেক স্মরণীয় সংলাপ, যেগুলো একসময় মুখে মুখে ফিরত। চন্দ্রগুপ্ত নাটকে আছে কি বিচিত্র এই দেশ। ক্ষীরপ্রসাদ লিখেছিলেন 40টির মতো নাটক। তার দুটি বিখ্যাত ঐতিহাসিক নাটক প্রতাপাদিত্য ও আলমগীর। তিনি বিশেষ জনপ্রিয় আলিবাবা নাটকের জন্য। 19 ও 20 শতকে বাংলা ভাষায় অসংখ্য নাটক লেখা হয়েছে। তার মধ্যে মধুসূদন, রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর নাটকগুলো বাদ দিলে যা থাকে তার শিল্পমূল্য খুবই কম।